Hi guys, this is MSI Faz and welcome back to MSI Teaches Physics. আজকে আমরা দেখব springs in series and parallel. Then খুবই ইম্পর্টেন্ট একটা টপিক AS Physics Unit 1 এর জন্য, that is Young's modulus. Then we'll look at how to determine the Young's modulus of a material, and finally solid material properties এর graphs and definitions দেখে আমরা আজকের লেকচারটা শেষ করব. So without further ado, let's get started. সো স্প্রিংস ইন সিরিজ অ্যান্ড প্যারালেলের পার্টটা যদি আসি আমরা দেখতেছি এখানে একটা স্প্রিং লাগানো, স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্টকে আমরা কে বলতেছি, অ্যান্ড যখন নাকি এই স্প্রিংটাকে একটা ফোর্স এফ নিউটনস দেওয়া হচ্ছে, ওর এক্সটেনশনটা আমরা ডেল এক্স দেখতে পারতেছি। নাও উই নো এফ ইজ ইকুয়ালস টু কে ডেল এক্স। এখন এখান থেকে যদি আমরা কে সাবজেক্ট করি, দিস উইল বি কে ইজ ইকুয়ালস টু এফ বাই ডেল এক্স। ওকে, so আমরা k এর ভ্যালু পাইলাম, very good. Now let's look at what happens when we put two of these springs in series. So এই সেম স্প্রিংটা বা দুইটা আইডেন্টিক্যাল স্প্রিং যদি আমরা এরকম সিরিজে কানেক্ট করে দিই, দুইজনের স্প্রিং কনস্ট্যান্টটাকে আমরা k বলতে পারি। নাও দ্য থিং ইজ, ওই সেম এক্স্যাক্ট ফোর্স এফটাই আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। সো ফোর্স এফটা অ্যাপ্লাই করলে ফোর্স এফটা এই স্প্রিংটা এক্সপিরিয়েন্স করবে, এই স্প্রিংটাও এক্সপিরিয়েন্স করবে। নাও দ্য থিং ইজ, এই ফোর্সটা এক্সপিরিয়েন্স করলে উপরের স্ট্রিংটা এক্সটেন্ড করবে ডেল এক্স ইউনিট, অ্যান্ড নিচের স্প্রিংটাও এক্সটেন্ড করবে ডেল এক্স ইউনিটস। দুইজন ডেল এক্স আর ডেল এক্স ইউনিট যদি এক্সটেন্ড করে, ওভারঅল দ্য এক্সটেনশন উইল বি 2 ডেল এক্স। সো স্প্রিং যদি আমরা সিরিজে কানেক্ট করি তাহলে ওদের এক্সটেনশনটা ডাবল হয়ে যায়। সো আমরা দেখবো যে এখানে এক্সটেনশনটা 2 ডেল এক্স হয়ে গেছে। রিজন বিং, এই স্প্রিংটাও ফোর্স এফ নিউটনস ফিল করে, অ্যান্ড এই স্প্রিংটাও ফোর্স এফ নিউটনস এক্সপিরিয়েন্স করে। সো আই হোপ দ্যাট মেক সেন্স। অ্যান্ড আমরা লাস্ট ক্লাস বলছিলাম যে স্প্রিং কনস্ট্যান্ট যে আমরা বের করব, স্প্রিং কনস্ট্যান্ট মানে কি? ইট ইজ দ্য ডিফিকাল্টি ইন স্ট্রেচিং অ্যান অবজেক্ট। একটা অবজেক্ট যদি খুব ইজিলি স্ট্রেচড হয়ে যায়, এখানে কি ডাবল হয়ে যাচ্ছে না ওর এক্সটেনশনটা, তাহলে ওর স্প্রিং কনস্ট্যান্ট এর মানে হাফ হয়ে গেছে। স্প্রিং কনস্ট্যান্ট কমে যাওয়া মানে ইট বিকামস ইজিয়ার টু পুল দিস থিং অফ। সো আমরা ওর কে এর ভ্যালু দেখতে পারতেছি যে ওর নিউ কেটা ইজ half k where k is the previous spring constant. So previous spring constant থেকে আমার এই স্প্রিং কনস্ট্যান্টটা হাফ হয়ে গেছে। এটা ডেরিভেশনটা আমরা যদি আসতে চাই, we know f is equals to k del x. আমার এখানে এক্সটেনশনটা 2 del x আর k টাকে আমরা kt বলতেছি। সেখানের k টা বের করার জন্য এই kt কে সাবজেক্ট করলে we get f divided by 2 del x, and now f by del x, এই f by del x টাকে আমরা আমাদের k বলতেছিলাম। সো আমরা এই f বাই ডেল এক্স এর জায়গায় যদি কেটা বসায় দিই, দিস বিকামস kt ইজ ইকুয়ালস টু হাফ k. সো আই হোপ দ্যাট মেক সেন্স। দেন এবার আমরা চলে আসি সিরিজ থেকে যদি ওকে প্যারালেলি কানেক্ট করি তখন কি হয়। প্যারালেলি কানেক্ট করলে এই ফোর্স এফটা দুইজনের মধ্যে ডিভাইড হয়ে যায়। দুইটা স্প্রিং এর মধ্যে এই ফোর্সটা ডিভাইড হয়ে যায়, অ্যান্ড ডিভাইড হয়ে গেলে এই স্প্রিংটা হচ্ছে গিয়ে হাফ এফ ফিল করবে, এই স্প্রিংটা হচ্ছে গিয়ে হাফ অফ দ্য ফোর্স এফ ফিল করবে। তো আগে যেটা আমাদের ডেল এক্স ইউনিট এক্সটেন্ড করতো, এখন এই পাশটা হাফ ডেল এক্স ইউনিট এক্সটেন্ড করবে, এই পাশটা হাফ ডেল এক্স ইউনিট এক্সটেন্ড করবে। সো ওভারঅল এক্সটেনশনটা হাফ ডেল এক্সই থেকে যাবে, বিকজ ইটস লাইক একটা সাইড হাফ ডেল এক্স নামলো, আরেকটা সাইডও হাফ ডেল এক্স নামলো, ওভারঅল দুইজনই হাফ ডেল এক্স ইউনিট নামছে। সো আমাদের ওভারঅল এক্সটেনশনটা এখানে হাফ ডেল এক্স থাকতেছে, অ্যান্ড উই ক্যান সি এখানে এক্সটেনশন আগের থেকে কমে গেছে। এক্সটেনশন আগের থেকে কমে যাওয়া মানে কে এর ভ্যালু বেড়ে যাবে। কে এর ভ্যালু কত হবে? যেহেতু এক্সটেনশনটা হাফ হয়ে গেছে আগের থেকে, সো এখানে কে এর ভ্যালুটা ডাবল হয়ে যাবে। সো লেটস সি যে অ্যাকচুয়ালি ডাবল হয় নাকি। আমরা f ইজ ইকুয়ালস টু k ডেল এক্স ইউজ করতেছি, ডেল এক্সটা হচ্ছে হাফ ডেল এক্স ইউজ করব, অ্যান্ড kt কে সাবজেক্ট করলে kt উইল বি ইকুয়াল টু 2f বাই ডেল এক্স। ওয়ান্স এগেইন f বাই ডেল এক্স, এই পার্টটা হচ্ছে গিয়ে আমাদের k এর ভ্যালু হয়ে যাবে। সো আমরা এটাকে যদি k লিখি, আমাদের kt আসতেছে 2k। সো আগের যে কেটা ছিল এখন সেটা কি ডাবল হয়ে যাচ্ছে, হুইচ মিনস এখানে এক্সটেন্ড করা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। সো এখানে আমরা দেখতে পারতেছি একটা ফর্মুলা দিয়ে বলে দেওয়া আছে যে স্প্রিংস ইন সিরিজ বিহেভ লাইক রেজিস্টার্স ইন প্যারালেল, অ্যান্ড স্প্রিংস ইন প্যারালেল বিহেভ লাইক রেজিস্টার্স ইন সিরিজ। ওয়াই ইজ ইট? বিকজ স্প্রিং কনস্ট্যান্ট যে বের করব সিরিজে থাকলে, স্প্রিং কনস্ট্যান্ট বের করার ফর্মুলা 1 বাই kt is equal to 1 by k1 plus 1 by k2, where k1 and k2 are the different springs that are used in series. আর প্যারালেলের জন্য kt is equals to k1 plus k2 আসতেছে। এখন এই দুটো ফর্মুলা দেখলে কি রেজিস্ট্যান্সের ফর্মুলার কথা মনে আসতেছে না ইউনিট 2 থেকে? সো আমরা জানি 1 by rt is equal to 1 by r1 plus 1 by r2 হইতো, এটা হচ্ছে গিয়া ফর রেজিস্টার্স ইন সিরিজ, রাইট? সেটাই বলতেছে যে স্প্রিংস ইন সিরিজ
ওরা কিভাবে বিহেভ করে, লাইক রেজিস্টার্স ইন প্যারালেল। সো স্প্রিংস ইন সিরিজের ফর্মুলাটা রেজিস্টার্স ইন প্যারালেলসের সাথে ম্যাচ করে। অন দ্য আদার হ্যান্ড স্প্রিংস ইন প্যারালেলের ফর্মুলাটা রেজিস্টার্স ইন সিরিজের সাথে ম্যাচ করে। Now we already know যে extension is directly proportional to the length, that is আমরা যত লম্বা একটা তার পাবো ওকে এক্সটেন্ড করা তো ইজিয়ার হবে, ও তত বেশি এক্সটেন্ড করবে। সো এক্সটেনশন আর লেন্থ দে আর ডিরেক্টলি proportional to one another. On the other hand cross sectional area আর extension they are inversely proportional to one another. এর মানে ওয়্যারটা যত বেশি মোটা হবে ওকে এক্সটেন্ড করা তত বেশি ডিফিকাল্ট হতে থাকবে। সো এরিয়া যত বেশি হবে ক্রস সেকশন, এক্সটেনশন তত কমতে থাকবে। সো ইফ দ্যাট মেক্স সেন্স, এবার আমরা স্টিফনেস অফ আ ম্যাটেরিয়াল দ্যাট ইজ ইয়াংস মডুলাসে চলে আসি। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ ইয়াংস মডুলাস? ইয়াংস মডুলাস ইজ দ্য স্টিফনেস অফ আ ম্যাটেরিয়াল, আর এই ইয়াংস মডুলাসের সিম্বল হচ্ছে ক্যাপিটাল লেটার ই। নাও this E is বা Young's modulus is equal to the stress যেটাকে আমরা সিগমা সাইন দিয়ে নোট করি ডিভাইড বাই the strain যেটাকে আমরা epsilon সাইন দিয়ে নোট করি। So this is called the sigma notation and this is called the epsilon notation. So Young's modulus এর ফর্মুলা হচ্ছে stress divided by the strain. So এই sigma represents stress আর stress এর ফর্মুলা হচ্ছে force by area. If you remember, force by area pressure এর ফর্মুলা ছিল আর pressure unit was Pascal. Similarly, stress এর ইউনিটটা আমরা Pascal এই রাখি। On the other hand, strain is equal to extension divided by the original length. So যতটুক স্প্রিংটা এক্সটেন্ড করছে ডিভাইড বাই ইটস অরিজিনাল লেন্থ করলে আমরা ওর স্ট্রেনটা পেয়ে যাই। যেহেতু দুইটাই লেন্থের ভ্যালুস, দুইটা লেন্থের ভ্যালুসকে ডিভাইড করে দিলে এটার কোনো ইউনিট থাকে না, which means it is a ratio. So strain is the ratio of extension to the original length. Original length থেকে এক্সটেনশনের যে রেশিওটা সেটাকে আমরা স্ট্রেন বলি। সো কোয়েশ্চেনে যদি বলা যায় যে 20% হচ্ছে কি ওর স্ট্রেন, 20% স্ট্রেন মানে ওর স্ট্রেনের অ্যাকচুয়াল ভ্যালুটা 0.2, দ্যাট ইজ ও 20% ফ্রম দ্য অরিজিনাল লেন্থ ভ্যারি করতেছে। সো আমরা স্ট্রেনের ভ্যালু যখন ডিরেক্ট 0.2 দিয়ে ম্যাথটা করতে পারবো। সেখান থেকে একটু ডিরাইভেশনে আসি। আমরা একটা ফর্মুলা শিখলাম ইয়াংস মডুলাসের, ইয়াংস মডুলাস ইকুয়ালস টু স্ট্রেস বাই স্ট্রেন। নাও স্ট্রেসকে আমরা চাইলে ভেঙে ফোর্স বাই এরিয়া লিখতে পারি, আর স্ট্রেনকে আমরা চাইলে ভেঙে এক্সটেনশন ডিভাইড বাই অরিজিনাল লেন্থ এক্স লিখতে পারি। সো আমরা যদি এটাকে একটু দেখাই এখানে, সো এফ বাই এ ডিভাইডেড বাই ডেল এক্স ডিভাইডেড বাই এক্স আছে। ডিভাইডটাকে যদি আমরা ইনটু করে দেই তাহলে এই ব্যাপারটা ফ্লিপ করবে, আর এটা ফ্লিপ করলে দিস বিকামস force into original length divided by cross section area into the extension. So Young's modulus এর আরেকটা ফর্মুলা হচ্ছে গিয়ে fx divided by a del x. So Young's modulus এর দুইটা ফর্মুলা, একটা stress by strain আর একটা fx divided by a del x। আমরা এই ফর্মটা ইউজ করি যখন ডাইরেক্ট স্ট্রেস স্ট্রেন দিয়ে দিবে, আর সেকেন্ড ফর্মুলা দিয়ে দিব বা সেকেন্ড ফর্মুলাটা আমরা ইউজ করব যখন ফোর্স, লেন্থ, এরিয়া আর এক্সটেনশন দিয়ে দিবে। ইয়াংস মডুলাসের ইউনিটটা হচ্ছে গিয়ে প্যাসকেল, ডাজন্ট ম্যাটার আমরা এই ফর্মুলা ইউজ করি নাকি এই ফর্মুলা। অ্যান্ড দ্য রিজন ওর ইউনিট হচ্ছে প্যাসকেল, ইটস বিকজ আমরা দেখছিলাম স্ট্রেসের ইউনিট প্যাসকেল আর স্ট্রেনের কোনো ইউনিট নেই। সো ওভারঅল ইয়াংস মডুলাসের ইউনিটটাও প্যাসকেল হয়ে যেতেছে, জাস্ট লাইক স্ট্রেস। সো এখানে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পারতেছি যেখানে বলতেছে আ কপার ওয়্যার অফ লেন্থ 1.76 meters extends by 4 centimeters when a force of 100 newtons is applied. If the diameter of the wire is 0.22 millimeters, we have to calculate the Young's modulus of copper. So আমাদেরকে কিন্তু মোটামুটি লেন্থ, এরিয়া মোটামুটি মনে হচ্ছে সব দিয়ে দিছে। সো উই হ্যাভ টু ইউজ দিস সেকেন্ড ফর্মুলা টু ক্যালকুলেট দ্য ইয়াংস মডুলাস। কিভাবে বের করব? ইয়াংস মডুলাসের ফর্মুলা শিখছি fx divided by a del x. What is the force? The force is 100 newtons. সো আমরা আমাদের ফোর্সের জায়গায় 100 নিউটনস দিয়ে দিলাম। অরিজিনাল লেন্থটা ইজ 1.76, আমরা অরিজিনাল লেন্থ এক্স এর জায়গায় 1.76 বসায় দিলাম। দেন এরিয়া ইউজ করব। এরিয়া ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া। একটা ওয়্যারের জন্য দ্য ক্রস সেকশনাল এরিয়া ইজ অলওয়েজ দ্য সার্কুলার পার্টস, ইটস অলওয়েজ পাই আর স্কোয়ার। যেহেতু ডায়ামিটারটা দেওয়া আছে, ডায়ামিটারকে ডিভাইড বাই 2 করলে অলওয়েজ আমরা আমাদের রেডিয়াসটা পেয়ে যাই। সো এই যে এখানে দেখতে পারতেছেন পাই ডি বাই 2 আমরা স্কোয়ার করতেছি, অ্যান্ড এখানে দেখতে পারবেন 0.22 সাথে আমরা একটা ইনটু 10 টু দি পাওয়ার -3 করছি। দিস ইজ টু কনভার্ট দ্য মিলিমিটার্স টু মিটার্স।
অ্যান্ড দেন ফাইনালি এক্সটেনশনটা যদি একটু দেখি, এক্সটেনশনটা ওয়াজ 4 সেন্টিমিটার্স, এটাকেও যদি আমরা মিটার্সে কনভার্ট করে নিই ইট উইল বি 4/100, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের ইয়াংস মডুলাসের ভ্যালুটা পেয়ে যাব। Now let's look into core practical 3, সেটা আমাদের unit 3 core practical 3, and this says we have to determine the Young's modulus of a material. আমরা দেখতেছি এখানে একটা G clamp ইউজ করা হয়েছে, wooden blocks আছে, লং একটা কপার ওয়্যার আছে, আমাদের টেপ ইউজ করতেছি, মিটার রুল, ওয়ার্ক বেঞ্চ 100 গ্রামস, ম্যাসেজ, অ্যান্ড ফাইনালি একটা পুলিও অ্যাড করা আছে। সো আমাদের এখানে মেথডে যদি একটু আসি, আমরা মেথডে নাম্বার 1 এ বলতেছে আমাদের we have to measure the diameter of the wire in 3 different places using a micrometer and record these values. So you have to remember how to use a micrometer screw gauge. Micrometer screw gauge always আমরা readings 3 different places থেকে নিব and different orientation থেকেও নিব। So it's like আমি যদি আমার হাতের এই পার্টটা মেজার করি, এই পার্টটা as you can see it's very thin, বাট আমি যদি এই পার্টটা মেজার করি, এই যে এই পার্টটা কিন্তু একটু বেশি মোটা, রাইট? সো অলওয়েজ একটা ওয়্যারও এরকম হচ্ছে গিয়ে ইউনিফর্ম জিনিসটা নাও থাকতে পারে। সো ইউনিফর্ম আছে নাকি না এটা বোঝার জন্য হচ্ছে আমরা মাইক্রোমিটারে করি কি ডিফারেন্ট পজিশনস অফ দ্য ওয়্যার থেকে রিডিংটা নিই, ঠিক আছে? সো দ্যাট আমরা অ্যাভারেজ করলে একটা অ্যাভারেজ ডায়ামিটার বা অ্যাভারেজ রেডিয়াস ক্যালকুলেট করতে পারি। সো ফার্স্ট স্টেপ হচ্ছে ডায়ামিটার মেজার করার জন্য উইল ইউজ আ মাইক্রোমিটার স্ক্রু গজ, আর মাইক্রোমিটার স্ক্রু গজটা 3 different places মিনিমাম আর ডিফারেন্ট ওরিয়েন্টেশনসে সেট করে আমাদের রিডিংটা নিতে হবে, অ্যান্ড যদি অ্যাভারেজ নেই দ্যাট উইল গিভ আস দ্য ডায়ামিটার। দেন সেট আপ দ্য অ্যাপারেটাস অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম। সো ডায়াগ্রামে আমরা সেট আপটা দেখতেছি। অ্যাটাচ দ্য মিটার রুলার টু দ্য ওয়ার্ক বেঞ্চ সো দ্যাট দ্য লোয়ার এন্ড ইজ ফেসিং দ্য জি ক্ল্যাম্প অ্যান্ড প্লেস আ মার্কার অন দ্য ওয়্যার অ্যাট 0 সেন্টিমিটার্স অন দ্য রুলার। সো লেটস সে আমরা এখানে একটা রুলার রাখলাম, রুলার রাখার পর যেখানে হচ্ছে গিয়ে আমার রুলার 0 রিড করবে আমি ওই জায়গায় একটা দাগ দিয়ে দিলাম বা কিছু একটা দিয়ে দিলাম, সো দ্যাট আমরা বুঝতে পারি যে ফোর্স দিলে এটা এক্সটেন্ড করে কই মুভ করতেছে। সো লেটস সে আমি একটু এখানে একটা মার্ক দিয়ে দিলাম, সেটা হচ্ছে গিয়ে আমার 0 মার্কটা। লেটস সে এদিকে আমার স্কেলটা রাখা আছে। সো দিস ইজ লেটস সে দ্য স্কেল। দেন ওরা আমাদেরকে পরের পার্টে বলতেছে যে উই উইল মেজার দ্য লেন্থ অফ দ্য ওয়্যার ফ্রম দ্য ব্লকস অফ উড টু দ্য মার্কার on the wire when it is taut. So আমরা হচ্ছে গিয়ে ওর পুরা লেন্থটা মেজার করলাম ওয়্যারের, that is the original length. Now what we'll do is we'll attach a mass to the wire and record the total mass attached to the end of the wire in kg. So এখানে যে ম্যাসেজগুলো দিলাম, ম্যাসেজগুলো কত কেজি অ্যাড করেছি সেটা আমরা নোট করে রাখবো। Then the wire will stretch when this mass increases, therefore record the new position of the marker. সো অবভিয়াসলি ফোর্সেস দিলে এখানে আমার এটা এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে ধরেন এই পয়েন্টটা এখন এইদিকে চলে আসলো। সো কতটুকু এক্সটেন্ড করলে আমরা এখান থেকে এটা বের করতে পারবো নিউ লেন্থ মাইনাস অরিজিনাল লেন্থ করে। অ্যাকচুয়ালি এটা 0 থেকে যতটুকু মুভ করবে দ্যাট উইল বি দ্য এক্সটেনশন। সো আমরা এখানে ইনফ্যাক্ট ডিরেক্টলি এক্সটেনশনটা পেয়ে যাচ্ছি। সো দেন উইল জাস্ট কিপ অন রিপিটিং দিস এক্সপেরিমেন্ট, মানে ডিফারেন্ট মেসেজ নিব, ডিফারেন্ট মেসেজের জন্য ডিফারেন্ট পজিশনসগুলো রেকর্ড করবো মার্কারের। উই উইল ডু আনটিল উই হ্যাভ অ্যাটলিস্ট 7 different mass value readings. So আমাদের at least 7 different values নেওয়া লাগবে to draw a graph. Calculations এর পার্টটা যদি আসি, calculations এর পার্টে নাম্বার 1 we have to find the mean diameter of the wire. কিভাবে বের করব? আমরা অলরেডি মাইক্রোমিটার স্ক্রু গজ থেকে ডায়ামিটার গুলো রিডিং নিছি, ডিফারেন্ট পজিশন থেকে ডায়ামিটার রিডিং নিছি। সো আমরা সব পজিশনসের ডায়ামিটারের ভ্যালুগুলোকে অ্যাড আপ করব, ডিভাইড বাই দ্য নাম্বার অফ ভ্যালুস টু গেট দ্য অ্যাভারেজ ডায়ামিটার। Then we have to calculate the average cross sectional area, and to calculate the average cross sectional area সবার আগে রেডিয়াস বের করার জন্য আমাদের ডায়ামিটারকে ডিভাইড বাই 2 করা লাগবে, and then আমাদের এরিয়া বের করতে হলে আমরা জানি ক্রস সেকশনাল এরিয়া ফর আ ওয়্যারের ফর্মুলা পাই আর স্কয়ার, সেটা পাই d by 2 হোল স্কয়ার করলে this becomes pi d square divided by 4. So the cross sectional area can be calculated using the formula pi d square by 4 where d is the diameter. Then we will calculate the force using F is equals to mg. So calculate the force exerted on the wire for each mass and record these values in a table. So আমরা different masses use করছিলাম, ওই different masses এর সাথে যদি g multiply করে দেই we'll get the force that the spring or string experiences due to those masses, যেটা নাকি আমাদের force F টা,
And then point 3 তে বলতেছে calculate the wire's extension by finding the difference between the marker's final position and initial position for each mass. So or initial positionটা বা initial lengthটা আমরা মাইনাস করব from the final length, তাহলে we'll get the extension that the wire has made. Now let's calculate the stress. আর আমরা স্ট্রেসের ফর্মুলা শিখছি, stress is equals to force by area. We already calculated force, we already calculated the area, so force by area করলে this will give us the stress. Then strain বের করার জন্য কি করব, স্ট্রেইনের জন্য ফর্মুলা is extension divided by original length. We have calculated the extension for different values and length টা তো obviously same থাকবে throughout, so extension by length করলে we'll get the strain for different forces. Now, once you have a table of stress against strain, we'll plot a graph of stress against strain and draw a line of best fit. So, আমরা যদি একটা stress and strain এর graph আঁকি, the graph will be a straight line passing to the origin and the gradient of the graph will give us the Young's modulus. Now, কিছু safety measures. So, number 1, আমাদেরকে বলতেছে you must wear protective eyewear as if the wire snaps and flies out, it could seriously injure or blind people near it. So, যদি ফোর্সটা খুব বেশি হয়ে যায় and the breaks, স্ট্রিংটা ব্রেক করলে বা স্ন্যাপ করলে এটা আমাদের চোখে এসে লাগতে পারে, সো উই অলওয়েজ হ্যাভ টু ইউজ প্রোটেক্টিভ আইওয়্যার। দেন অ্যাট দ্য সেম টাইম আমরা ম্যাসেজদের নিচে উইল অ্যাড সাম কুশনিং, আর এই কুশনিংটা ইউজ করব আমরা টু অ্যাবজর্ব দ্য এনার্জি দ্যাট দ্য ম্যাসেজ পজেস। সো ম্যাসেজগুলো নিচে যদি পড়ে যায় এটা বাড়ি খেয়ে আমাদের পায়ে এসে লাগতে পারে, টু প্রিভেন্ট দিস আমরা কিছু কুশনিং অ্যাড করে দিব সো দ্যাট ইট অ্যাবজর্বস দ্য এনার্জি দ্যাট দ্য ম্যাসেজ উইল হ্যাভ। So আমরা সেকেন্ড পয়েন্টে দেখতেছি বলতেছে place some cushioning under the masses in case the wire snaps so that they will not bounce and hit people's feet if they fall. নোটসে বলতেছে make the original length of the wire as long as possible since this will reduce the uncertainty in the measurement of the original length. So আমরা আমাদের ওয়্যারটা যত লম্বা নিব, ওয়্যারটা যত লম্বা নিব ওর এক্সটেনশন তত বেশি হবে, আর এক্সটেনশন বেশি হইলে ভ্যালুজ বড় হইলে আনসার্টেনটি ডিক্রিজ করে। আরেকটা ওয়ে টু রিডিউস আনসার্টেনটি ইজ বাই ইউজিং আ ভেরি থিন ওয়্যার। থিন ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া অনেক কম হয়, সো ওদের এক্সটেনশন আর আমরা এরিয়া জানি ইনভার্সলি প্রপোর্শনাল, সো ক্রস সেকশনাল এরিয়া বেশি মানে আমার এক্সটেনশন কম, অ্যান্ড থিন ওয়্যারে আমরা জানি থিন ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া কম থাকে, সো ওর জন্য এক্সটেনশনটা বেশি হবে। সো সেকেন্ড পয়েন্টে বলতেছে মেক শিওর দ্য ওয়্যার ইজ রিলেটিভলি থিন বিকজ দ্য থিনার দ্য ওয়্যার দ্য লার্জার দ্য এক্সটেনশন ইট এক্সপিরিয়েন্সেস। A larger extension will reduce the uncertainty in the measurement of extension. So obviously যত এক্সটেনশন বড় হবে আমাদের আনসার্টেনটি তত কমে যাবে, and uncertainty রিডিউস করার জন্য we can do two things. একটা হচ্ছে গিয়ে লম্বা একটা ওয়্যার ইউজ করব, আর একটা হচ্ছে গিয়ে থিন একটা ওয়্যার ইউজ করব। Finally, আমাদেরকে বলছে try and find the extension for as many masses as possible as more data points allow a better line of best fit to be drawn. So আমাদের যত বেশি ডেটা পয়েন্টস থাকবে আমাদের গ্রাফটা তত বেশি বেটার হবে, বিকজ লাইন অফ বেস্ট ফিটটা তত মোর অ্যাকুরেট আসতেছে। So now let's finally look into a stress strain graph. আমরা দেখছি stress strain গ্রাফের গ্রেডিয়েন্টটা আমাদেরকে Young's modulus দিয়ে দেয়। Now the thing is Young's modulus gradient থেকে পাচ্ছি বুঝলাম, what does the area under a stress strain graph give? এই পার্টটায় সবাই অনেক বড় একটা ভুল করে, সবাই মনে করে এরিয়াটা এনার্জি দেয়, বাট স্ট্রেস স্ট্রেন গ্রাফের এরিয়াটা এনার্জি দেয় না। স্ট্রেস স্ট্রেন গ্রাফের এরিয়াটা আমাদেরকে এনার্জি ডেনসিটি দেয়, which basically means energy stored per unit volume. That is একটা স্পেসিফিক 1 মিটার কিউব ভলিউমে কতটুকু এনার্জি স্টোরড আছে, that is known as energy density. And to calculate this energy density, we will always calculate the area under a stress strain graph. And now আমরা যদি এখানে এরিয়া বের করতে চাই, since this is a triangle, triangle এরিয়া বের করার জন্য আমাদের হাফ ইনটু বেস ইনটু হাইট করা লাগবে, সো হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন করলে we can calculate the area or the energy density. Finally, solid material properties এ যদি আসি, solid material properties এ যাওয়ার আগে আমরা স্প্রিংস এর স্ট্রেস স্ট্রেন গ্রাফে এই লিমিট অফ প্রপোর্শনালিটি, ইলাস্টিক লিমিট, yield পয়েন্ট, ম্যাক্সিমাম স্ট্রেস আর ব্রেকিং পয়েন্টের পার্টগুলো একটু রিভিউ করে নিই। সো আমরা জানি লিমিট অফ প্রপোর্শনালিটি থাকে যতটুকু পর্যন্ত নাকি ও স্ট্রেট ছিল, দিস ওয়াজ ফর আ ফোর্স আর এক্সটেনশন গ্রাফ। স্ট্রেস স্ট্রেন গ্রাফেও ইনিশিয়াল যে লিনিয়ার রিজিয়নটা দ্যাট ইজ মাই লিমিট অফ প্রপোর্শনালিটি, বা যতটুকু পর্যন্ত স্ট্রেট আছে ওই পয়েন্টটাকে আমরা আমাদের লিমিট অফ প্রপোর্শনালিটি বলতেছি।
আর মাথায় রাখতে হবে আমরা স্ট্রেস স্ট্রেন গ্রাফে যখনই কোনো সময় ইয়াংস মডুলাস বের করব আমরা সব সময় এই লিনিয়ার রিজিয়নের গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করব, কোনো সময় পরের এই কার্ভ পার্টের গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করব না টু ফাইন্ড দ্য ইয়াংস মডুলাস। দেন লিমিট অফ প্রপোর্শনালিটি থেকে একটা ডিফারেন্ট স্ট্রেট লাইনের এন্ড পর্যন্ত আমার ইলাস্টিক লিমিট কার্ভ হওয়ার পর থেকে আমাদের ইল্ড পয়েন্ট স্টার্ট হবে, and যেটা highest possible stress that is known as the maximum stress, আর যেটা নাকি highest possible strain that is its breaking point. So এর থেকে বেশি যদি আমি ওকে স্ট্রেন করি বা টানি, the wire will snap. Now let's look into this one. এখানে ব্রেকিং পয়েন্ট আর ম্যাক্সিমাম স্ট্রেস সেম পয়েন্টে আছে। সো আমরা দেখতে পারতেছি এই পয়েন্টটা ওর ব্রেকিং পয়েন্টও যেতে বেসিক্যালি এর থেকে বেশি এক্সটেন্ড করলে ও স্ন্যাপ করবে, এন্ড এই পয়েন্টটা ওর ম্যাক্সিমাম স্ট্রেসের পয়েন্ট। সো এর থেকে বেশি ফোর্স দিয়ে দিলেও ও ভেঙে যাইতেছে। Now the maximum force is also called the UTS or the ultimate tensile stress. So ultimate tensile stress UTS অথবা tensile strength তো বলা হয় এটাকে। Now finally properties of material যদি আসি, strength means a strong material which can withstand a large stress before permanently deforming. So আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ফর এক্সাম্পল এটা অনেক লার্জ একটা ফোর্স নিতে পারতেছে বিফোর ইট বিকামস ডিফর্ম। সো ডিফর্মড হয় কার্ভ পার্টটা থেকে। সো লিনিয়ার রিজনটা যার সব থেকে বেশি, ঠিক আছে, দ্যাট ইজ স্ট্রেসের ভ্যালুটা যার সব থেকে বেশি লিনিয়ার রিজনে ওর স্ট্রেংথ সব থেকে বেশি। সো আমরা বলতে পারি এ ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যাটেরিয়াল। Then stiffness basically represent করে Young's modulus. So a stiff material has a high Young's modulus value, আর stress strain গ্রাফের গ্রেডিয়েন্টটা gives us Young's modulus. So কোন ম্যাটেরিয়ালটা সবথেকে বেশি স্টিফ, যার গ্রেডিয়েন্টটা সবথেকে বেশি স্টিফ। So B যেহেতু সবথেকে স্টিপার, so Young's modulus of B is the highest. So B এর Young's modulus-টা বা স্টিফনেসটা সবথেকে বেশি। Then toughness এ আসবো। A tough material can absorb a lot of energy before deforming. So আমরা B কে যদি দেখি, B এর অনেক এনার্জি অ্যাবজর্ব করতে পারতেছে বিফোর ইট ইজ বিং পার্মানেন্টলি ডিফর্ম। সো B is a tough material. Then brittle এ আসি। Brittle is a material যেটার নাকি কোনো প্লাস্টিক বা পার্মানেন্ট ডিফর্মেশন থাকবে না। সো ও স্ট্রেচ হয় না, সোজা কথায় ও হালকা হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি পর্যন্ত এক্সটেন্ড করবে, and then it will snap বা break. So breaking point will be at the same point as elastic limit. It has no yield point and as there is no plastic deformation. So plastic deformation না থাকার কারণে ওর কোনো yield point থাকে না, ওর elastic limitটাই ওর breaking point হয়ে যায় for a brittle material. So C is a brittle material. আমরা দেখতেছি ওর কোনো plastic deformation region নাই। Then ductile আর malleable এ আসি। Ductile আর malleable দুইটার জন্যই আমাদের একটা জিনিস দেখতে হবে, and that is a large plastic deformation. সো যদি লার্জ প্লাস্টিক ডিফর্মেশন থাকে, আমরা দেখতে পারতেছি বি তেও একটা লার্জ প্লাস্টিক ডিফর্মেশন আছে, এ তেও একটা লার্জ প্লাস্টিক ডিফর্মেশন আছে। সো লার্জ প্লাস্টিক ডিফর্মেশন থাকলে আমরা বলতে পারি যে ইটস আ ম্যালিয়েবল অর আ ডাকটাইল ম্যাটেরিয়াল। ম্যালিয়েবল কখন হবে? যখন ফোর্সটা একটা এক্সটেন্ডিং ফোর্স হবে, ঠিক আছে। আর ডাকটাইল হবে যখন নাকি ও একটা কম্প্রেসিভ ফোর্স হবে। সো ম্যালিয়েবল কখন হবে এন্ড ডাকটাইল কখন হবে? ম্যালিয়েবল মানে ওকে বিট করে করে ডিফারেন্ট ডিফারেন্ট শেপসে আনা, দ্যাট ইজ ছোট করে ফেলা। সো যখন নাকি আমরা কম্প্রেসিভ ফোর্স দিব, দ্যাট ইজ স্ট্রেসটা যদি কম্প্রেসিভ স্ট্রেস হয় আমাদের, তখন আমরা ম্যাটেরিয়ালটাকে একটা ম্যালিয়েবল ম্যাটেরিয়াল বলতে পারবো। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি একটা এক্সটেন্সিভ স্ট্রেস দেই, দ্যাট ইজ টানতেছি অবজেক্টটাকে, ইন দ্যাট কেস ম্যাটেরিয়ালটাকে আমাদের ডাকটাইল বলতে হবে। So we can see যে ডাকটাইলের জন্য বলতেছে যে this materials show large plastic deformation under tensile stress. These materials therefore can be stretched into wires. On the other hand, malleable এর জন্য these materials once again show large plastic deformation under compressive stress. These materials therefore can be hammered into thin sheets. So I hope that makes sense. And finally, একটা জিনিস মাথায় রাখবো যে Young's modulus is basically the measure of stiffness. Diameter will decrease due to permanent deformation. Thus, even when stress decrease, strain increases. Now, let's look into rubber undergoing plastic and permanent deformation simultaneously. So, আমরা একটা রাবারকে স্ট্রেচ করতেছি, ও এইভাবে লোড হইলো, and আনলোড করার টাইমও একটু নিচ দিয়ে আনলোড হয়ে আসলো, মাঝখানে একটা এরিয়া দেখলাম রিমেইনিং হয়ে গেল বা লস্ট হয়ে গেল। এখন আমরা জানি স্ট্রেস স্ট্রেইন গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে এনার্জি ডেন্সিটি দেয়। সো হোয়াট ইজ দিস এনার্জি ডেন্সিটি দ্যাট ইজ বিং লস্ট? এই এনার্জি ডেন্সিটিটা ইজ দ্য এনার্জি দ্যাট ইজ ইউজড when we are doing a work
on the spring or the string. So স্ট্রিংটাকে বা রাবার ব্যান্ডটাকে যে টানতেছি, টানার কারণে একটা ওয়ার্ক ডান হচ্ছে, এখানে একটা এনার্জি হিট হিসাবে ডিসিপেট করতেছে, আর ওই হিট এনার্জিটাকে আমরা হচ্ছে কি এখানে দেখাইতেছি। So some energy is absorbed by the rubber when it is stretched, thus it does not return to its original position when released. This is known as hysteresis. The area under the graph is the energy absorbed by the rubber. Now one thing you have to remember, যে রাবারকে ইনিশিয়ালি টানাটা একটু ডিফিকাল্ট। আমরা দেখতেছি ইনিশিয়ালি অনেক বেশি স্ট্রেস দিল ও খুব একটা স্ট্রেন দেখাচ্ছে না, বাট মাঝখান পার্টে ওকে হালকা একটু ফোর্স দিলে, এই যে হালকা একটু স্ট্রেস দিলে ওর স্ট্রেনটা অনেক হিউজ হয়ে যাচ্ছে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস পার্ট, অ্যান্ড দেন ফাইনালি আবার অনেক হিউজ স্ট্রেস দেওয়া লাগে টু চেঞ্জ দ্য স্ট্রেন। সো রাবার ব্যান্ডকে ইনিশিয়ালি টানাটা একটু ডিফিকাল্ট হয়, দেন মাঝখানে টানাটা ইজিয়ার হয়ে যায়, আবার পরে গিয়ে টানাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, অ্যান্ড দেয়ারফর দ্য গ্রাফ looks something like this. So if you have understood this, this will be all for today. Hope you have understood everything from this lecture, and see you in the next class.